নমস্কার। আজকে আলোচনা করব মঙ্গলের গোচর নিয়ে। মঙ্গল রাশি পরিবর্তন করছে 27শে অক্টোবর, প্রবেশ করবে নিজের রাশিতে, বৃশ্চিক রাশিতে। গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন কিন্তু বলবান অবস্থায় চলে আসে। তো মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি। তো যাই হোক, মঙ্গল নিজের রাশিতে অবস্থান করবে। এই পরিবর্তন মকর রাশির উপর কীরকম প্রভাব ফেলবে, মকর রাশি এই সময়কালে কোন দিক থেকে হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলবো, এটা চন্দ্র রাশির উপরেই আলোচনা করা হচ্ছে এবং গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে। এটা কারো কোনো ব্যক্তিগত জন্মকুষ্টি ধরে আলোচনা নয়। তো যাই হোক, মঙ্গলের গোচর হচ্ছে 27শে অক্টোবর। 27শে অক্টোবর থেকে একেবারে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত মঙ্গলের গোচর অবস্থান। কিন্তু এই গোচরটা কিন্তু এবারের অন্যরকম হচ্ছে মঙ্গলের গোচর। কারণ মঙ্গল 27শে অক্টোবর রাশি পরিবর্তন করবে যে নক্ষত্রে, সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র থেকে। বিশাখা নক্ষত্র থেকে রাশি পরিবর্তন করবে এবং 1 ডিসেম্বরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে। শনিদেবের নক্ষত্রের থেকেই কিন্তু 7ই নভেম্বর মঙ্গল হয়ে যাবে অস্ত। মঙ্গল অস্ত হয়ে যাচ্ছে, তারপরে আবার 20 নভেম্বর নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্রে। এবং ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত থেকে আবার রাশি পরিবর্তন হবে। তো মঙ্গলের এই পরিবর্তন হচ্ছে, মঙ্গল নিজের ঘরে অবস্থান করছে, যেটা মকর রাশির ক্ষেত্রে লাভের ঘর। লাভের ঘর হচ্ছে বৃশ্চিক রাশি, আর চতুর্থ ঘর হচ্ছে মেষ রাশি। এই দুটি ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, অবস্থান করছে লাভের ঘরে। সাথে থাকছে কিন্তু বুধ। বুধ হচ্ছে আবার কিন্তু এই মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ। মকর রাশির ক্ষেত্রে বুধ কিন্তু হচ্ছে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে। আবার মঙ্গলের সাথে দুটি গ্রহ কিন্তু পরস্পর শত্রু। তো এই অবস্থাতে এই যে অবস্থান হচ্ছে, এই অবস্থানের সব থেকে এখানটাতে বড় টুইস্ট হচ্ছে কি, যে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এই দুটি গ্রহের উপর পড়ে যাচ্ছে। অর্থাৎ একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে, যেটা একটা অন্য পর্যায়ে নিত। তবে অন্য পর্যায়ে যেত কিছু কিছু দিক থেকে, কিন্তু এটাও তো একটা শুভযোগ যে ভাগ্যের ঘরের অধিপতির সাথে লাভের ঘরের অধিপতির জুতি, এটাও তো একটা বিশাল বড় শুভযোগ, খুবই ভালো অবস্থান। কারণ এটাও একটা মা লক্ষ্মী বা ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এই সময়কালে। তো যাই হোক, এই যে মঙ্গল আর বুধের জুতি, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির রাশির উপর দৃষ্টি এবং রাশির অধিপতি শনির উপর দৃষ্টি, এবং শনিও কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। অপরদিকে দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্র অবস্থান করছে, সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। একটা খুবই 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 ভালো অবস্থান হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। হ্যাঁ, তবে কিছু কিছু দিক থেকে সাবধানে থাকতে হবে, কারণ যে নক্ষত্রগুলোতে অবস্থান করছে এই নক্ষত্রগুলো যেরকম ভালো দিক রয়েছে, সেরকম কিছু কিছু আবার খারাপ দিকও রয়েছে। সেই দিকগুলোতেও যথেষ্ট মেনটেন করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। মঙ্গল যাদের জন্ম কুষ্ঠিতে ভালো অবস্থায় থাকে, এরা মানে খুব ভালো উঁচু জায়গাতে যায়। মঙ্গল হচ্ছে রক্তের কারক। শিক্ষার দিক থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, তারপরে সার্জেন, ডাক্তার, এরা কিন্তু এই মঙ্গল হয়। ডিফেন্স লাইনে বড় বড় উচ্চ আধিকারিক পোস্টে থাকে এই মঙ্গল যাদের ভালো অবস্থায় থাকে, তারা কি হয়, সমাজের জন্য দায়বদ্ধ, সামাজিক কাজ করে প্রচণ্ড। কেউ বিপদে আপদে পড়লে তার পাশে দাঁড়ায়, অন্যায় মানে বরদাস্ত করতে পারে না। কারোর প্রতি যদি অন্যায় হয় প্রোটেস্ট করে দেয় মঙ্গল, যাদের জন্মকুষ্ঠিতে ভালো থাকে। এরকম অবস্থান হয় যে দুর্বল কেউ, কোনো লোক এসে কারোর উপর অত্যাচার করছে, কেউ প্রোটেস্ট না করলে, যাদের মঙ্গল ভালো থাকবে তারা কিন্তু প্রোটেস্ট করে। এটা কিন্তু মঙ্গলের একটা লক্ষণ, ভালো লক্ষণ। এছাড়া মঙ্গল আবার যদি কারো খারাপ হয়ে থাকে, তাহলে কি হবে, গন্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা, একটুতে রেগে যাওয়া, মাথা গরম করে নেওয়া, বাগবিতণ্ডায় জড়িত হওয়া, তেড়ে যাওয়া, অশান্তি, মানে এরকম হয়, রক্তক্ষরণ হয় খুব। এই জন্য রক্তজনিত সমস্যাও তৈরি হয়। এই জিনিসগুলো হয় মঙ্গল খারাপ আর ভালো থাকলে। মঙ্গল আবার যখন নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে, তখন আবার রুচক নামক রাজযোগ তৈরি করে দেয়। এটা পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে শ্রেষ্ঠ রাজযোগ। বহু বড় বড় লোকেদের জন্মকুষ্ঠিতে কিন্তু এই রুচক রাজযোগ থাকে এবং সফলতার একটা চরম সীমাতে কিন্তু উঠায়। তো যাই হোক, মঙ্গলের পরিবর্তন হচ্ছে, পরিবর্তন নিজের ঘরে মঙ্গল অবস্থান করছে, স্বগ্রহী মঙ্গল, এবং তারপর উচ্চ অবস্থায় গুরুর দৃষ্টি, তারপরে লাভের ঘরের অধিপতি বুধের সাথে জুতি, লাভের ঘরেই কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে। এবং যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতিও একটা ভালো অবস্থায় রয়েছে, বক্রি অবস্থায় থাকছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার উপরে, নবম দৃষ্টি। কত সুন্দর অবস্থান মকর রাশির ক্ষেত্রে। এবং আগামী দিনে আরও ভালো অবস্থান হয়ে যাবে। নভেম্বরের 2 তারিখে যখন শুক্র আবার রাশি পরিবর্তন করে নেবে, যখন সূর্যের সাথে অবস্থান করবে কর্মের ঘরে, মানব নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হবে শুক্রের দ্বারা। তো সে সময় অন্যরকম আলোচনা হবে, একটু টাচ দিয়ে রাখছি। তো অবস্থান কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো। এবার তো বহু দাদা দিদি ভাই বোনেরা তো অনেকেই তো লিখে মেসেজ করে যে দাদা কোন দিক দিয়ে যে মঙ্গলের যাবে আর কোন দিক দিয়ে যে বুধের পরিবর্তন হচ্ছে,
তো কিছুই তো বুঝতে পারছি না। তো তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, আপনারা ভালো জ্যোতিষী পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, তাদের কাছে পরামর্শ নেবেন, কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে হবে, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আর আমাদের এখানটাতে একটু দেরি হয়, অল্প সংখ্যক লোককে দেখি, বেশি লোককে দেখি না। তো যাই হোক, আপনারা আপনাদের যেখানে খুশি সেখানটাতে করবেন, কিন্তু অবশ্যই করবেন, কারণ গুরুর যে অবস্থান, গুরুর তো এখন টেলার হচ্ছে, এরপরে তো আসল ফিল্ম, আসল বই তো বাকি রয়েছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে। জীবন বদলে যাবে মকর রাশি। মকর রাশি যে ভয়াবহ দৃশ্য জীবনে দেখেছে, সেই জায়গা থেকে বহু যারা আমাদের সাথে যোগাযোগ করেছে, উপাচার করিয়ে করিয়ে ভালো জায়গায় এসেছে। এখন বহু মকর রাশির জাতক জাতিকারা ভালো জায়গায় এসেছে। তো যাই হোক, সেগুলো আলোচনার এখন বিষয় না, এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে চলার বিষয়। তবে মকর রাশি জীবনে একটা ভালো শিক্ষা পেয়েছে, যে মানুষকে কিন্তু কোনোদিন বিশ্বাস করবে না। বিশ্বাস জিনিস ভুলে গেছে, হ্যাঁ এগুলো জিনিস ভুলে গেছে। টাকা পয়সা এদিক থেকে তো 100 হাত দূরে থাকবে আশা করছি, কারণ যে অবস্থা হয়েছিল মকর রাশির, খুবই কঠিন অবস্থায় ছিল মকর রাশির। এক একজনের তো মানে যাদের মানে দেখেছি আর কি, তো এক একটা স্টেপ মানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছিল জীবন, যে কিভাবে জীবন পার করবে। কিন্তু এটাই রহস্য, ঈশ্বর যখন কাউকে কিছু ভালো জিনিস দিতে চায় না, তখন সব কিছু কেড়ে নেয়, সব কিছু কেড়ে নিবে, অন্ধকারে ফেলে দিবে। মনে হবে যে আমার হাত ধরার মতন কেউ নাই, কিন্তু স্বয়ং ঈশ্বর তারই হাত ধরে। অতএব ধৈর্য, নিজের উপর ভরসা, এগুলো কিন্তু রাখতে হয়। এগুলো না রাখলে জীবনে চলার পথ পাবে না। অতএব কোনো সময় হারা চলবে না। হেরে গেলে তো হয়ে গেল, জীবন জীবন শেষ। হারবো কেন? কেন হারবো? যদি নিজের কাছে হেরে যায় তাহলে তো সেটা সব থেকে লজ্জার ব্যাপার। কেন হারবো? যত সংগ্রাম আসবে সব এগিয়ে যাবো। কারণ এই মকর রাশি যে 3টি নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, তারপরে হচ্ছে শ্রবণা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র। উত্তরাষাঢ়ার সাথে থাকছে কি দশ বিশ্বদেব, 10টা দেবতার আশীর্বাদ। শ্রবণার সাথে থাকছে সেই লালন পালন কর্তা শ্রী বিষ্ণুর আশীর্বাদ। আর হচ্ছে ধনিষ্ঠার সাথে অষ্টবসুর আশীর্বাদ থাকছে। এগুলো দেবতা, এগুলো দেবতাই তো নিয়ে যাবে এগিয়ে। তো যাই হোক, মকর রাশি জীবনে অনেক দুঃখ পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। এখন ভালো সময়, আনন্দের সময়, সব কিছু কেটে যাবে, সব কিছু ভুলে যাবে মকর। খুবই ভালো অবস্থান, গ্রহদের অবস্থান, গ্রহদের সাপোর্ট পাবে এই সময়কালে মকর রাশি। মকর রাশির জীবনে এগিয়ে যাবে, উন্নতির চরম শিখর উঠবে। এতটা উন্নতির চরম শিখর উঠবে যে মানে যা যা হারিয়েছিল সব প্রাপ্তি ঘটবে জীবনে। শনি ন্যায়ের দেবতা, ন্যায় করে, ন্যায় অন্যায় কোনো সময় করে না। দেখে মনে হয় যে সে অন্যায় করছে আমাদের সাথে, কিন্তু সে অ্যাকচুয়ালি ন্যায় করছে, বুঝাচ্ছে তোমার কি কর্তব্য, তোমাকে কোন পথে আমি নিয়ে, সেই জিনিসটা অনুসরণ করতে হবে। যার জন্যই তো নক্ষত্র নিয়ে আলোচনা। নক্ষত্র তো এগুলোই বুঝায়। নক্ষত্র হচ্ছে সব থেকে বেস্ট। নক্ষত্রকে চিনতে হবে, নক্ষত্রকে ধরতে হবে। রাশি ফলতে মেবি বলবে, হতেই পারে, এরকম বলবে, কিন্তু নক্ষত্রের যে ফল সেটা কিন্তু আলাদা জ্যোতিষশাস্ত্রে। সব রকম ভিন্ন পথই হচ্ছে নক্ষত্র। নক্ষত্র হচ্ছে সব থেকে মেন জিনিস। তো যাই হোক, অনেক কথা বলছি। তো এই যে পরিবর্তনটা হচ্ছে মঙ্গলের পরিবর্তন, যখন বিশাখা নক্ষত্র আছে, বিশাখা নক্ষত্র নিয়ে এর আগের ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছি। বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের রাজদুয়ার, বিশাল বড় প্রাপ্তি। অর্থাৎ কি একটা মানে বিশাখা নক্ষত্রে আমাদের বলছে জ্যোতিষশাস্ত্র যে রাজদুয়ার, রাজগেট, যখন রাজারা যুদ্ধ জয় করে ফিরে আসতো সেই সময় যে একটা সম্মান দেওয়া হতো। তো যুদ্ধ জয় তো এমনি না, যুদ্ধ জয় করতে গেলে সংঘর্ষ, মারামারি, গন্ডগোল, অশান্তি, তারপরে তো যুদ্ধ জয়। মানে এমনি এমনি তো যুদ্ধ জয় হয় না। তো সেই জিনিসটাই বোঝাচ্ছে যে জীবনের সংঘর্ষের মধ্যে থেকে সফলতা, সেই নক্ষত্রে এবার মঙ্গল অবস্থান করবে। তাহলে কি হতে পারে? তো যারা ডিফেন্স লাইনে রয়েছেন, যারা প্রশাসনের দিক থেকে রয়েছেন, তারা মানে জীবনে বিশাল উন্নতির সময় থাকছে বিশাখা নক্ষত্রে। তবে অল্প দিনের গোচর বিশাখা নক্ষত্রে, 1 তারিখ পর্যন্ত এরকম হবে। তবে বিশাখা নক্ষত্রে থাকলে কিন্তু ডিসিশন নিতে হবে ঠিক করে, কারণ মঙ্গল হচ্ছে অত্যধিক ঊর্জা, মাথা গরম করে ফেলবে, চট করে মাথা গরম করে ফেলবে। আর বুধ রয়েছে সাথে। তো এইখানটাতে কিন্তু বুঝতে হবে, মাথা ঠান্ডা করে যে কোনো কাজ ভেবে চিন্তে করতে হবে এই বিশাখা নক্ষত্রে। আর অনুরাধা নক্ষত্র আধ্যাত্মিকের নক্ষত্র, শনিও থাকছে আধ্যাত্মিকের ঘরে। অর্থাৎ এই সময়কালে ভগবান, দেবতা, ঈশ্বর সাধনা এগুলো করতে হবে। যেদিক থেকে উন্নতি আসে আর কি, যেদিক থেকে উন্নতি আসে, তো সেই জিনিসগুলো করতে হবে। আধ্যাত্মিক পথে থেকেই কিন্তু কাজকর্ম করতে হবে, চরম উন্নতি পেয়ে যাবে। ঈশ্বর সাধনা, বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে। কারণ শনি থাকছে কোন নক্ষত্রে? শনি থাকছে পূর্বা ভাদ্রপদে, অজয় এক পদ, অর্থাৎ ভোলে আবার উপাসনা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, এগুলো করলে বিশাল উন্নতির যোগ থাকবে এই মকর রাশির। এই অনুরাধা নক্ষত্রে একটা ঈশ্বরীয় আশীর্বাদ থাকে এই নক্ষত্রের। এই নক্ষত্রকে অনেকে বলে কি যে শনি কষ্ট দেয়, শনি কষ্ট। আরে বুঝতে হবে শনি কি বলছে, সেটা করো আগে। শর্টকাট পদ্ধতি, তুমি ঈশ্বর ভক্তি করবা না, ঈশ্বরকে ডাকবা না, হয়ে যাবে তোমার সব কাজ। নাকি ওই পাথর পরে নিলাম, হয়ে গেল, গল্প শেষ, শর্টকাট। ঈশ্বর আগে চাই, আগে ভগবান। চোখের জল যদি ফেলতে হয় তো তার দুয়ারে যে ফেলবো, তো সেখানটাতেই জয়। ঈশ্বর এখানটাতে ভগবানের আশীর্বাদ এরা খুব সহজে লাভ করে। এদের যে মেন চিহ্ন সেটা হচ্ছে কি দণ্ড, আর হচ্ছে পদ্মফুল। দণ্ডটা কিসের চিহ্ন? কেন তাহলে জ্যোতিষশাস্ত্র লিখে গেছে যে দণ্ড, সেই দণ্ড, যে দণ্ডের মধ্যে হাতে করে নিয়ে যে তপস্যা করে, মালা জপ করে, সেই জপ হচ্ছে দণ্ড।
কোমল পদ্মফুল যে ফুল ঈশ্বরের হাতে থাকে, তো সেই নক্ষত্রে মঙ্গল নিজের স্বগ্রহী থাকছে। অর্থাৎ মনের যে ভিতরে যে ঊর্জা, সেই ঊর্জাটাকে, মঙ্গল তো হচ্ছে অগ্নি, সেই ঊর্জাটাকে নিয়ে যেতে হবে আসল দিকে, যে ধর্মের পথে থেকে কাজকর্ম করতে হবে। অনেক উন্নতির দিকে যাবে ধর্মপথে থাকলে, একাধিক লাভের রাস্তা থাকবে। তারপরে চলে আসবে জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা নক্ষত্রটা কি? প্রোটেস্ট। জ্যেষ্ঠা 3 তারা নক্ষত্র। উপরের অংশকে বলা হয় কি? যে আক্রমণ, আর নিচের দিকটাকে বলা হচ্ছে রক্ষা। তো যে কোনো ঝড় ঝাপটা যতই চলে আসুক তুফান, নিজেকে ঘুরে দাঁড় করাতে পারবে এবং সংঘর্ষের মধ্যে সফলতা নিয়ে আসতে পারবে, এই সেই জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র উচ্চ আধিকারিক জিনিসটাকে বোঝায়। জ্যেষ্ঠা নক্ষত্রের যে সিম্বল সেটা কি? তাবিজ, কবচ। আর একটা কি? ছাতা। আর একটা কি? কানের দুল। দুল। তো ছাতা আগে কারা ব্যবহার করতো? উচ্চ আধিকারিকরাই কিন্তু আগেকার দিনে সেই ছাতা ব্যবহার করতো। রাজার মাথায় ছাতা থাকতো। আর এই নক্ষত্রের অধিপতি দেবতাই হচ্ছে ইন্দ্রদেব। ইন্দ্র হচ্ছে কি? রাজা। রাজার মাথায় যে ছাতা, সেই ছাতাকে বুঝাচ্ছে যে কবচ। ছাতা মানে কি? ছাতাই তো ছায়া দিবে, সেই জিনিসটা। আগে তো বড় বড় লোককে সম্মান দেওয়া হতো ছাতা ধরে মাথার উপর, সেই জিনিসটা বুঝাচ্ছে ছাতা, যে রক্ষা হেতু, রক্ষার কারক, সেই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে এই সে। তো যাই হোক, এই অনুরাধা বলছি, জ্যেষ্ঠা নক্ষত্রে প্রোটেস্ট জিনিসটা আবার হবে কিন্তু। অতএব বুধ থাকছে সাথে, প্রোটেস্ট কিন্তু করা যাবে না, কারোর সাথে ঝুটঝামেলা, গন্ডগোল, অশান্তি করা যাবে না। শুধু নিজের কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই কিন্তু চিন্তা করতে হবে। কারণ এই জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু যথেষ্ট ভালো নক্ষত্র, এগিয়ে যাবে যে কোনো সফল ব্যক্তিদের মানে চিহ্ন এটা। এই চিহ্ন হচ্ছে জ্যেষ্ঠা। কারণ ছাতা, আগেকার দিনে বড় বড় লোকদের সম্মান হেতু কিন্তু মাথায় ছাতা ধরা হতো, সেই জিনিসটাকে বোঝাচ্ছে এই জ্যেষ্ঠা নক্ষত্রে। এই নক্ষত্রের জীবনে যেরকম সংঘর্ষ থাকে সেরকম এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, এবং সমস্ত সংঘর্ষ বাধা অতিক্রম করে কিন্তু সফল হয় এই জ্যেষ্ঠা নক্ষত্রে। তো যাই হোক, এই নক্ষত্রে যখন থাকবে যথেষ্ট ভালো ফল পাবে। এবার ফলগুলা কোন দিক থেকে পাবে? মঙ্গল তো হচ্ছে 4র্থ ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করবে। মঙ্গল কোন দিক থেকে লাভ নিয়ে আসবে? প্রশাসনের দিক থেকে, যারা চাকরি বাকরি করছেন সেই দিক থেকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা সরকারি হোক বেসরকারি কাজ করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলের যে দৃষ্টি পড়ছে, 4র্থ দৃষ্টি পড়ছে একদম যে রাশির 2য় ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, শনির রাশিতেই দৃষ্টি পড়ছে। তো যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত, বুধের সাথে যুক্ত রয়েছে, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা হোটেল ব্যবসা হোক, রেস্টুরেন্ট, হোটেল ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই দিক থেকে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, তারপর ওকালতি করছেন, আইনের দিক থেকে কাজ করছেন, সেদিক থেকে সফলতা পাওয়া যাবে। তারপরে 7ম দৃষ্টি পড়ছে একদম যে 5ম ঘরে, যেটা হচ্ছে সন্তানের ঘর। সন্তান যে কর্ম করবে সেই কর্মে, যারা এই সময়কালে ডিফেন্সের কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসনের দিক থেকে কাজের চেষ্টা করছেন, সেই কাজগুলো হবে। আটকে থাকা কাজগুলো হবে। প্রমোশন পাওয়ার এই সময়কালে যোগ রয়েছে। সন্তান যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, ভালো কোচের সন্ধান করছেন, এই সময় হলে কোচের সন্ধান পাবে। কিংবা যারা খেলাধুলায় চান্স নেওয়ার চেষ্টা করছেন, যে সমস্ত একাডেমি হোক ভালো, সেই জায়গাটাতে খেলার যারা ইচ্ছা, তাদের সেই খেলোয়াড়দের কিন্তু স্বপ্ন পূরণ হবে এই সময়কালে। তো এইগুলো জিনিস ঘটাবে। আবার যারা হচ্ছে খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ষষ্ঠ ঘরেও আবার দৃষ্টি থাকছে মঙ্গলের, 8ম দৃষ্টি। অতএব এই সময়কালে কিন্তু একটি কথা মনে রাখতে হবে মকর রাশিকে, যে কোনো কাজ যদি করতে হয়, যদি ঋণের প্রয়োজন হয় তো ঋণ নিয়ে কাজ করা যাবে, কিন্তু প্ল্যান করে করতে হবে। যেখানে কাগজপত্রের দরকার হচ্ছে সেইগুলোকে মেনটেন করতে হবে। কারণ শনি কিন্তু ডকুমেন্টেন্সির ঘরে অবস্থান করছে। অর্থাৎ শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে কাজ করতে গেলে মুখের কথা নয়, ডকুমেন্টেন্সি, কাগজপত্র মেনটেন করেই কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, তবে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু ঋণ কিন্তু দেওয়া যাবে না। ঋণ যদি দেওয়া যায়, কাউকে ধার যদি দেওয়া যায়, তাহলে কিন্তু অশান্তিতে পড়তে হবে। মানে জুতা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ঋণের টাকা শোধ হবে না, এরকম অবস্থা করে দিবে এই মঙ্গলের 8ম দৃষ্টি যখন ঋণের ঘরে পড়ে। অর্থাৎ ষষ্ঠ ঘর ঋণের ঘরের সাথে মঙ্গলের কালেকশন হলে এটা কিন্তু একদম অবশ্যম্ভাবী যে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু ঋণ দেওয়া যাবে না। ঋণ যদি দেওয়া যায় তাহলে হয়ে গেল জীবন কয়লা, টাকা পয়সা উঠাতে জীবন শেষ হয়ে যাবে। অতএব এদিক থেকে বিশেষভাবে মনে রাখতে হবে। তো সব দিক থেকে উন্নতি যা দেখছি মঙ্গলের অবস্থান, যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রগুলো তো যথেষ্ট উন্নতি। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতি, ভালো উন্নতি থাকছে। হ্যাঁ, তবে বিশেষ সাবধানগুলো কি, যে বিশাখাতে যখন থাকবে তখন দনমন হবে, ডিসিশন নিতে হবে, ভালো মতন করে ডিসিশন নিতে হবে। যে করার আগে চিন্তা করবে যে করবো কাজটা, যদি লস হয়ে যায়, আর করার পর চিন্তা করবে যে এইটুকু লাভ পেলাম, না করলেই ভালো হতো, এরকম দনমন হয়ে যায় বিশাখা নক্ষত্রে। তবে বিশাখা নক্ষত্রের লক্ষ্য যদি 1 লক্ষ্যে পৌঁছায়, তো পরের লক্ষ্যে যাওয়ার জন্য চেষ্টা করে, এটাও একটা ভালো লক্ষণ। তারপরে হচ্ছে যখন অনুরাধাতে আসবে, অনুরাধা নক্ষত্র, মিত্রদেব, বন্ধু বান্ধবদের সংখ্যা যথেষ্ট ভালো হবে, এবং 4র্থ ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে নিজের রাশিতে। তো বন্ধু বান্ধবের সংখ্যা সহায়তাও যেরকম পাবে, সেরকম আবার বন্ধু বান্ধবরা ধোকাও দিয়ে দিবে এই জায়গাটাতে। এইখানটাতে যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কারোর মুখের কথা বিশ্বাস করা যাবে না এই সময়কালে। কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকছে, রাহু কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। 4র্থ দৃষ্টি
মঙ্গলের এবার রাহুর উপর থাকছে। এতদিন তো রাহুর দৃষ্টি ছিল মঙ্গলের উপরে, এবার মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে থাকছে। এই জিনিসটা কারো আত্মীয় স্বজনের সাথে বাক বিতণ্ডায় অশান্তি গন্ডগোল এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। অনুরাধা নক্ষত্র কিন্তু বিদেশ সংক্রান্ত কাজ বুঝায়, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যথেষ্ট ভালো হবে। হ্যাঁ, তবে কি মা বাবার সাথেও কিন্তু সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ অনুরাধা নক্ষত্রে এই জিনিসটা উঠে আসে, পিতার সুখ মাতার সুখ থেকে বঞ্চিত হয়ে যায়, দূর হয়ে যায় ছেলে সন্তানরা, হয়তো কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এরকম হয়। তো যাই হোক, এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পিতামাতার দিক থেকে যথেষ্ট সাবধান, পিতামাতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রে গায়ে পড়ে কারোর সাথে অশান্তি গন্ডগোল করা যাবে না, কারণ জ্যেষ্ঠা নক্ষত্রে একটা পৌরাণিক গল্প রয়েছে। সেটা হচ্ছে কি, যে জ্যেষ্ঠা নক্ষত্র যে নক্ষত্রগুলো চন্দ্রকে বিবাহ করেছিল, তো যাই হোক এখানটাতে গল্প, জ্যেষ্ঠা কিন্তু প্রোটেস্ট করেছিল, যার জন্য কিন্তু ওই মানে চন্দ্রমা রোহিণীকে নিয়ে থাকতো, তো যার জন্য প্রোটেস্ট করেছিল জ্যেষ্ঠা, তো যার জন্য এখানে প্রোটেস্ট জিনিসটা উঠে আসবে। তো গন্ডগোল অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে, আর যেটা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। মানে একাধিক লাভের রাস্তা খুলে দেবে এবং আর্থিক দিক যথেষ্ট মজবুত হয়ে যাবে এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এগুলো করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং মঙ্গলবার করে বজরংবলী দর্শন করবেন, মিঠা পাতা পান দিবেন বাবার কাছে, জটালা নারকেল দান করবেন, সিঁদুর দান করবেন। এছাড়া পিতামাতার অবশ্যই আশীর্বাদ নেবেন যে কোনো কাজ করুন। ভালো সময়, গ্রহদের অবস্থান খুবই ভালো। নমস্কার, ধন্যবাদ।